ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, সেটা চুড়ি, টিপ, কম দামি যাই হোক, সেটা খুবই স্পেশাল হয়। ওগুলো নিয়ে খুব খুশি মনে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি যখন বাড়িতে ঢুকতেছিলাম, তখন শেফা আমাকে ওদের বারান্দা থেকে দেখছে যে আমি বাইরে থেকে কোথাও আসতেছি, এবং আমি খুব রেডি-টেডি হয়ে বের হইছিলাম কোথাও। এখন ওকে ছাড়া আমি কোথায় বের হইছি? বাসায় আসার সাথে, সাথে ও আমাকে ফোন দিছে, "হ্যাঁ, তুই কোথায় গেছিলি?" আমি বললাম, "গেছিলাম এমনি একটু কাজ ছিল।" তো ও বলতেছে, "কিসের কাজ ছিল তোর? তুই কি কারো সাথে প্রেম করতেছিস? তুই এত সেজেগুজে গেছিলি, তোর হাতে ফুল ছিল আমি দেখছি।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আসতেছি, আইসা কথা বলবো নে। এখন মাত্র বাসায় আসছি, ফ্রেশ-ট্রেশ হই।" বাড়িতে আসলাম, আসার পরে সব কিছু হচ্ছে নরমাল, বাইরে একটু বৃষ্টি, বৃষ্টি ছিল। তো বিকেলবেলায় হচ্ছে বাবা চলে আসছে। বাবা বিকেলে চলে আসার কারণে আমি আর যেতে পারি নাই। আর ওইদিকে তো শেফা তো পাগল হয়ে যাচ্ছে। ওর তো মাথা নষ্ট হয়ে গেছে যে কখন আমি দেখবো হচ্ছে আমি কোথায় গেছিলাম সেটাও কখন জানবে। তারপরে ৭টার সময় এসে হচ্ছে অর্ণব হচ্ছে ৭টা বাজে পড়াইতে আসে আমার ভাইকে। তখন ও শেফা আসছে এরকমই সন্ধ্যা ৬:৩০ ৭টার দিকে শেফা আসছে। তো শেফাকে আমি বলতে চাচ্ছিলাম না যে আসলে আমি অর্ণবের সাথে বাইরে গেছি, বা আমাদের রিলেশনের ব্যাপারটা আমি ওকে জানাতে চাচ্ছিলাম না। কিন্তু ও আমাকে এত মানে এরকম জোরাজুরি করতেছিল। তারপরে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, ও তো হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড। ও তো অন্ততপক্ষে জানতেই পারে। আর ও যে এতটা সময় ও আমাকে এত মানে সঙ্গ দিছে, সেখান থেকে ওকে না বললেই না। তো ওকে বলে দিলাম, আর বললাম যে, "তুলিকে আর জাহিদকে কিছু বলিস না। এখনও তো মাত্র তো প্রেমটা শুরু করলাম। ওরা কী ভাববে যে আমাকে না করে দিছে, বা অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে, এমন একটা ছেলের সাথে আমি প্রেম করতেছি।" তো ও ভীষণ খুশি। ও আমাকে জড়ায় ধরে, মানে ও এত জোরে চিৎকার দিছে, আম্মু চলে আসছে। আম্মু এসে বলতেছে, "কী হইছে?" তো আমরা দুজন আহাম্মক হয়ে গেছি। বলছে, "না, কিছু হয় নাই।" বলছি, "এই ২ টা মেয়ে একসাথে সারাক্ষণ এরকম করে।" তো ও খুব খুশি ছিল। মানে আমার চেয়ে বেশি মনে হয় ও খুশি ছিল। তো যাই হোক, ওই দিনটা খুব সুন্দর কাটলো। এরপরে আমি আবার ইচ্ছে করে একটু ড্রয়িং রুমে গেলাম, যাতে আ ৮টা ৮টার দিকে একটু বের হলাম। আমার তো বের হওয়ার নিষেধ, টিচার যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ আমি ওদিকটা যাব না। এটা মা বলে দিছে। এরপর বাবা যেহেতু বাসায় ছিল, মা বাবার রুমে ছিল। তারা ২ জন ওদিকে কথা-টথা বলতেছে। আমি হচ্ছে বের হয়ে সোফার উপরে বসে, বসে কিছু খাইতেছিলাম। যে সে বের হলে এটলিস্ট দেখা তো হবে এক নজর। তো সে বের হইলো, তখন বের হয়ে তো আমার ভাইয়ের রুমে যাওয়ার সময় সে আমার মাথার মধ্যে হাত দিয়ে একটা টোকা দিল। এরপরে সে চলে গেল, আমি দরজা লাগাই দিলাম বাই বলে। তো খুব সুন্দর একটা দিন ছিল ওই দিনটা। এরপরে রাত্রে আমরা সারারাত ফোনে কথা বললাম। এই ১ম এর আগ পর্যন্ত আমাদের কথা হইছে, বাট ওইরকম ২-৪ ঘন্টা করে কথা হয়। সারারাত আমাদের কখনো কথা হয় না। তো কিছু জিনিস থাকে না যে খুব খুশিতে থাকলে মানুষ খুব খারাপ জিনিস আমাদের জন্য অপেক্ষা করতে থাকে। এরকম কিছু একটা আমার সাথে হয়েছিল যে আমার খুশির কোনো সীমানাই ছিল না। যে আমি মনে হয় জীবনে সব কিছু পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে ওনার সাথে আমার বিয়েটা হবে, আমার জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। এটা ছিল আমার চিন্তাভাবনা। এরপরে করলাম কি, রাত্রে আমরা ফোনে কথা বলতে, বলতে একটা সময় দেখলাম যে ফজরের আজান হইতেছে। তো এত সময় কথা বলছি, এরপরে রেখে ঘুমাইলাম। তো যেহেতু সারারাত কথা বলছি, সকাল থেকে আমি আর তাকে একদমই ফোন-টোন দেইনি। আর সকাল থেকে মানে ইচ্ছামতো বৃষ্টি। বাইরে প্রচুর বৃষ্টি। তো আমাদের বাড়িতে এরকম হয়, যখনই বৃষ্টি হয়, তখন মা করে কি যে আ হয়তোবা বড় চাচী কিছু রান্না করছে, খিচুড়ি রান্না করছে, বা যেটাই ভালো কোনো কিছু রান্না করছে, মাকে বলে যায় যে, "তোমরা রান্না করে আমাদের বাসায় খাওয়া-দাওয়া করো।" ফুপিকে বলে আসে, যেই রান্না করে, মানে যেকোনো একজন একটা কিছু ভালো রান্না করলে আমরা সবাই একসাথে খাওয়া-দাওয়া করি। এটা আমাদের, বললাম না, বাবার আর চাচাদের, ফুপিদের খুব মিল। মাঝখানে ফুপিদের সাথে একটু খারাপ সম্পর্ক ছিল, সেটা শুধু আমার জন্য, যে আমি হচ্ছে বিয়ে করব না সেটা বলছে। তারপর তারা ভেবে বসে আছে যে হয়তো আমি বড় হওয়ার পরে বাবা আমাকে বিয়ে দিবে আবির ভাইয়ের সাথে। যাই হোক, তো আমি এরকম বসে থাকতে, থাকতে দেখি যে প্রায় ১২টা বেজে গেছে। ঘুম থেকে উঠছি ১০টা ১০:৩০ বাজে। উঠে দেখতেছি বাইরে বৃষ্টি পড়তেছে। সকালে বৃষ্টি ছিল না। তো আ অনেকক্ষণ মানে খুব জোরে বৃষ্টি হইতেছে। তো দেখলাম ১২টা বেজে গেছে, বৃষ্টি থামতেছে না। আষাঢ় মাসে হয় না একসাথে অনেক বৃষ্টি হইতে থাকে? তো মা আমাকে ডেকে, আমার মা হচ্ছে, মাকে আমি বলতেছিলাম যে, "মা, আমি একটু ছাদে যাই, বৃষ্টিতে একটু ভিজে আসি।" তো মা রাগারাগি করতেছে, "হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যায়, তুমি কেন বৃষ্টিতে ভিজবা?" আমি বললাম, "এত সুন্দর বৃষ্টি হইতেছে, একটু ভিজবো, আইসা সাথে, সাথে গোসল করে ফেলবো। ৫ মিনিট যাবো আর আসবো।" তো মা আমাকে বলল কি, "যেতে, যেতে তখন কতটা বাজে? 11:30 বা 12টা বাজে বড়জোর। যাওয়ার সময় তুমি তোমার ফুপিকে আর হচ্ছে তোমার চাচিকে বলে যাও যে দুপুরে মা বলছে আমাদের বাসায় খাওয়া-দাওয়া করতে, রান্না করতে না।" মা মানে এই কথাটা বলতে আমাকে পাঠাইতো। এই সময় হচ্ছে আমি আবার মাকে গিয়ে এটা বলছি। তো আমি ভাবলাম যে উপরে যাওয়ার সময়, ছাদে যাওয়ার সময় তো চাচির ঘরে বলেই যেতে পারবো। তাহলে আগে গিয়ে ফুপিদের বাসায় গিয়ে বলে আসি। তো এটা বলে আমি ফুপিদের বাসায় গেলাম। গিয়ে দেখি গেট খোলা। ঘরের দরজাটা খোলা।
আমার ফুপি সম্ভবত বাইরে কোথাও গেছে, বৃষ্টির জন্য আটকে গেছে, আসতে পারে না, এরকম কিছু। এটা আমি আন্দাজে বলতেছি। যাই হোক, তো গেট খোলা, ভেতরে ঢুকতে দেখলাম যে ডাইনিং টেবিলে বসে নাস্তা খাইতেছে হচ্ছে আবির ভাই। সে একদমই খালি গায়ে, শর্ট প্যান্ট পরা বসে আছে। তা আমি খুব একটা লজ্জায় পেলাম তাকে দেখে। তো আমি দরজার বাইরেই দাঁড়ায় বলতেছি যে ভাইয়া ফুপিরে বইলেন, তার সাথে আমার কথা নেই, এই 2 বছর পরে কথা হইলো। তো আমি বললাম ফুপিরে বইলেন যে এরকম এরকম মা বলছে দুপুরে আমাদের বাসায় আপনাদের খাওয়া দাওয়া করতে, মা খিচুড়ি রান্না করতেছে। তো সে বললো যে মা তো বাসায় নেই, আসলে বলবো না, আয় ভেতরে আয়। তা আমি বলি না, আসবো না। বলে এদিকে আয়, তোর সাথে কথা আছে। তো আমি খুব সাধারণভাবেই গেলাম যে সে আমার ফুফাতো ভাই ডাকছে, আমি যেতেই পারি। যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে কালকে কোথায় গেছিলি। কই, কোথাও তো যাই নাই। বলছে কালকে শাহবাগ কী করতেছিলি? তো আমি বলে গেছিলাম একটা ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? তো আমি বলি, কিছু বলি না, মানে চুপ করে আছে। আমি খুব ভয় পেয়ে গেছি যে সে এগুলো হচ্ছে কী বলতেছে, সে কি তাহলে আমাকে দেখে ফেলছে? তো আমি মানে বলছে যেই হোক, সেটাতে আপনার দরকার আছে? এটা বলে আমি বের হয়ে যাব মাত্র, মানে এটা বলে বের হইতে নিছি, এমন সময় সে আমাকে এসে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, মানে এত জোরে আমার গলা চেপে ধরছে এবং আমাকে বলতেছে যে মানে নোংরা ভাষায় গালাগালি করে বলতেছে, তুই এরকম ছেলেদের নিয়ে ঘুরে বেড়াস, তোর আমাকে বিয়ে করবি না, এখন তো ঠিকই তোর ছেলেদের লাগে, নানা নোংরা কথাবার্তা বলতেছে। আমার খুব ঘেন্না লাগতেছে। সে এত মানে কাছাকাছি এসে আমাকে এরকম গলা চেপে ধরে রাখছে আর গালি দিয়ে দিয়ে কথা বলতেছে। এটা তো খুবই বাজে একটা। তো আমি খালি ঘরে, তার ছোট ভাইও হয়তো ছিল না, বা ফুপিও নাই, পুরা ঘরেই খালি, সে একা। তার কারণে সে এই সাহসটা পাইছে। ফুপি ঘরে থাকলে তো এটা কোনোদিনই সাহস পাইতো না। তো আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি যাতে তাকে কোনো রকমে তার হাতটা ছাড়াই আমি দৌড়ে বের হয়ে যাব। বাট একটা পুরুষ মানুষের শক্তির সাথে তো না পারাটাই খুব স্বাভাবিক। তখন সে মানে খুব নোংরাভাবে আমাকে বলতেছিল, এখন যদি তোকে বাসায় কেউ নাই, এখন যদি তোর সাথে আমি খারাপ কিছু করি তাহলে খুব ভালো হবে না? সবাই জানবে যে তোর সাথে আমি এটা করছি, তারপরে তোকে আর আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে, খুব সুন্দর হবে জিনিসটা না? এগুলো বলতেছিল সে, মানে খুব বাজেভাবে আমার গায়ে টাচ করতেছিল, এখানে ওখানে শরীরে ধরতেছিল, সে আমার পেটের মধ্যে হাত দিতেছিল। তো খুবই বাজে একটা সিচুয়েশন, মানে আমার পুরো মাথা টাথা ঘুরতেছিল, মনে হচ্ছিল আমার বমি চলে আসবে এখনই, সে আমার এতটা কাছাকাছি ছিল। খুবই খারাপ লাগতেছিল। এরপরে আমি সে আমার গলাটা ছাড়ার পরে আমি বলতেছি আমি হচ্ছে এখন গিয়ে বাসায় গিয়ে বিচার দিব। তো সে খুব হাসতেছে আর বলতেছে যা, আমি তো এটাই চাইতেছিলাম, যা যা গিয়ে বিচারটা দে, বিচার দিবি তুই। তুই যেটা বলবি না, আমি সাথে আরেকটু বাড়ায় বলবো যে হ্যাঁ এটা করছি, এখন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, আর সবাই অনায়াসে তোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, খুব সুন্দর হবে না? তো ভুল হয়ে গেছে, এর চেয়ে বেশি কিছু করা দরকার ছিল। এই ধরনের কথাবার্তা বলতেছে। তো আমি কান্না করতে করতে না, আমি না দরজার বাইরে এসে দাঁড়ায় আসি, তাদের ঘর থেকে বাইরে বের হয়ে। আমার তো উপরে যাওয়ার কথা চাচিদের ঘরে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম যে ঠিকই তো, এখন যদি আমি বাসায় গিয়ে বলি উনি আমার সাথে এরকম কিছু করছে, তো মান সম্মানের ভয়ও তো আমার বাবা মা যদি আমাকে ওনার সাথে বিয়ে দিয়ে দেয়, এটা বাসায় বলা যাবে না। আর ওইদিকে সে যে আমার এতটা কাছাকাছি ছিল, তার শরীরের বাজে গন্ধ, উপর থেকে হচ্ছে যে সে আমার গায়ে যেভাবে হাত দিছে, এগুলো আমার মনে হচ্ছিল, আর আমার মানে দুনিয়াদারি দুলতেছিল। আমি করছি কি, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে না ছাদে চলে গেছি। ছাদে চলে গিয়ে, বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টির মাঝে ভিজতেছিলাম, আর যেখানে যেখানে সে আমার গায়ের মধ্যে হাত দিছে ওই জায়গাগুলো আমি মানে জাস্ট ঘষতেছিলাম আর পানি দিয়ে ধুইতেছিলাম। আমার খুব নোংরা লাগতেছিল নিজেকে, যে আমার সাথে কেন সে এরকম করলো বা কিছু। এখন ভালোবাসার মানুষের স্পর্শটা একরকম হয়, আর সে তো প্রথমেই রাগে আমাকে তো মারছে, আর অপরদিকে সে নোংরাভাবে আমার গায়ে হাত দিছে যাতে আমার খারাপ লাগে, সেই জন্যই। তো এরকমভাবে আমি ছাদে গিয়ে মানে আমার 2 হাত, আমার গলা, ঘাড়, পেট, এগুলো আমি নিজের হাতে নিজে ঘষতে ঘষতে জাস্ট মনে হয় চামড়া ছিলে যাওয়ার উপক্রম, লাল টকটকা হয়ে গেছে। তো আমি ফর্সা সেখানে এরকম করতে করতে, রাফ করতে করতে পুরো লাল হয়ে গেছে পুরো আমার হাত পায়ের অবস্থা, হাতে, ঘাড়ে, তারপর পেটে, শরীরে, এরকম আমি এরকম ঘষতেছিলাম আর বৃষ্টিতে ভিজতেছিলাম, মানে ধুইতেছিলাম যে বৃষ্টির পানিতে ধুয়ে হয়তো ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যাবে, এরকম কিছু। তো এরকম করতে করতে আমি ওখানে মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে পরে যে বসার জন্য তো কোনো হচ্ছে জায়গা নাই, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো আমি গিয়ে করছি কি, যে পানির ট্যাঙ্কি থাকে না, পানির ট্যাঙ্কির পেছনে গিয়ে হেলান দিয়ে বসে বসে কান্না করতে করতে আমি একেবারে ওখানে সেন্সলেস হয়ে আমার দাঁত লেগে গেছে। আর আমার মা ভাবতেছে যে আমি হয়তো ফুপিদের ঘরে গেছি বা চাচির ঘরে গিয়ে, তো বড় জোর আমি ওখানে বসে বসে হয়তো টিভি দেখতেছি বা কথা বলতেছি, না হইলে আমি ছাদে ভিজে তো চলেই আসবো, কারণ আমি অনেকক্ষণ ভিজতে পারি না, এটা মা জানে যে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসবে, তো আমি একটু ভিজেই চলে আসবো। তো মা ওই যে রান্না করতেছিল এত কিছু খেয়াল করে না যে আমি আসতেছি না কেন, বা মেয়েটা এতক্ষণ ধরে বাইরে গেল। এরকম করতে করতে প্রায় 1:30 বেজে গেছে। 1:30 বাজে আমার মা হচ্ছে আমার চাচিদের বাসায় পাঠাইছে, আর ফুপির কাছে পাঠাইছে, মানে আমার ছোটো ভাইকে পাঠাইছে, দেখতো তোর আপু কই গেল। তো ফুপিদের বাসায় গেছে, যাওয়ার পরে ফুপি বলতেছে কই, ও তো আসেই নাই।
এরকম এরকম আসে নাই বলছে। পরে তখন আবির ভাই ঘর থেকে বলছে যে ও আসছিল তো দরজার সামনে থেকে না চলে গেল। ও বলল যে আমাদের নাকি খাইতে বলছে। তো এতক্ষণ সে তার মাকে এই কথাটা বলে না, এই কথা তখন বলল। তখন ফুপি এই কথা শুনলো। এদিকে আমার মা তো পাতিল ভরে খিচুড়ি রান্না করছে, সবাই খাবে। তো এই বাসায় আমি নাই, তার মানে চাচিদের বাসায় আছে। তো আমার ভাই উপরে গেছে। উপরে যাওয়ার পরে চাচিকে জিজ্ঞেস করছে, চাচি বলছে আমাদের বাসায় আসেই নাই। এরপরে ও ঘরে চলে আসছে, ও আর ছাদে যায় নাই, ঘরে চলে আসছে। ঘরে এসে মাকে জিজ্ঞেস বলতেছে যে এরকম এরকম, ও তো কোথাও যায় নাই। তো মা বলতেছে ও এখনও মনে হয় ছাদে ভিজতেছে, ওকে ডেকে নিয়ে আজকে ওকে মানে গালাগালি করতেছে, ইচ্ছা মতো মারবো এটা সেটা। তো আমার ভাই ছাদে গিয়ে ও ছাদের দরজা খুলে এদিক ওদিক তাকাইছে, দেখছে আমি নাই, বৃষ্টির মধ্যে ও কোথায় যাবে। ও আপি আপি বলে ডাকছে, আমি আসি নাই, ও চলে আসছে। বলতেছে আপু তো ছাদেও নাই। এখন তো মার একটু টেনশন হইতেছে, ছাদেও নাই তাহলে কোথায় গেছে, মনে হয় বৃষ্টির মধ্যে আর কই যাবো, শেফাদের বাসায়। তো মা গিয়ে বারান্দা দিয়ে ডেকে শেফাকে জিজ্ঞেস করতেছে যে শেফার মা আসছে, যে ভাবি অবনী গেছে। তো বলে যে না, ও তো আজকে আমাদের বাসায় আসে নাই। তখন গিয়ে আমার বাবা ওই দিন বাসায়, দুজনের মাথা নষ্ট হয়ে গেছে যে মেয়ে কোথায় চলে গেল। তো আমার মা হচ্ছে আমার ভাইয়ের উপরে না বিশ্বাস করতে পারতেছিল না। ওকে জিজ্ঞেস করছে তুই ভিতরে গিয়ে দেখছিস, বলতেছে না বৃষ্টি হইতেছে, আমি ভিজে যাবো না, আমি এখানে দাঁড়ায় ডাকছি, থাকলে আপু আসতো না। তো মা বাবা দুইজনেই হচ্ছে আগে ছাদে গেছে, যেহেতু আমি বৃষ্টিতে ভিজবো বলে বের হয়েছি। তো ছাতা নিয়ে দুজন ছাদে গিয়ে তো পুরো ছাদ খুঁজতে খুঁজতে পরে গিয়ে দেখে টাঙ্কির পেছনে ওইখানটাতে আমি হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে আছি, এবং এত খারাপভাবে সেন্সলেস হয়েছে যে আমি অনেকক্ষণ আগে সেন্সলেস হয়ে গেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমার দাঁত লেগে গেছে। তো আমি সকাল থেকে কিন্তু অর্ণবকে ফোন করি নাই, কারণ হচ্ছে সারা রাত কথা বলছে, সে ঘুমাবে, রেস্ট নেবার, বৃষ্টির মধ্যে হয়তো ঘুমাচ্ছে, ডিস্টার্ব না করি, সে ফ্রি হলে সে ফোন দেবে। এরপরে আমাকে তো বাবা ধরাধরি করে বাসায় আনছে, আনার পরে মা ড্রেস চেঞ্জ করছে, এগুলো আমি কিচ্ছু বলতে পারি না। আমার হাত পায়ে ফুপি চাচি মা সবাই মিলে সরিষার তেল, একমাত্র মেয়ে বলে কথা, তার মধ্যে এরকম অবস্থা, সবাই একদম হাত পায়ে সরিষার তেল ঘষতেছে, শরীর গরম করার কম্বল টম্বল দিয়ে ঢেকে রাখছে। তো অনেকক্ষণ পরে একদম দাঁতের মধ্যে চামিচ দিয়ে অনেক কিছু করার পরে আমার জ্ঞান ফিরছে। তো মা দেখতেছিল যে আমার শরীরে জায়গায় জায়গায় হচ্ছে এরকম হাতগুলো লাল হয়ে আছে, আমি হাফ হাতার জামা পরা ছিলাম, তো আমার ঘাড় প্রচুর লাল, গলা টোলা একদম, এরকম হয়েছে কেন। তো চাচি বলতেছিল যে হয়তো অ্যালার্জির সমস্যার জন্য এরকম হয়েছে। তারা মানে তারাই বলতেছে অ্যালার্জির থেকে হইতে পারে, অনেকের বৃষ্টিতে অ্যালার্জি থাকে, আমি বৃষ্টিতেও অ্যালার্জি থাকে মানুষের, এই কথা তো জীবনে শুনি নাই। তো এরকম আমি জাস্ট শুনতেছি। তো আমি না স্তব্ধ হয়ে গেছি, আমি যে কান্নাকাটি করে আমার সাথে কী হয়েছে সেটা বলবো, সেটা না বলার একমাত্র কারণ হচ্ছে বললে যদি আমাকে আবিরের সাথে বিয়ে পড়ায় দেয়, আমি তো ওকে বিয়ে করব না। তো আমি কি করব সেটাই আমার মাথায় এখন পর্যন্ত মানে কাজ করতেছিল না। তো সকালে আমাকে খোঁজাখুঁজিতে প্রায় 2 ঘন্টা চলে গেছে। তো শেফা আবার জিজ্ঞেস করছে যে চাচি পাইছেন নাকি, হ্যাঁ বৃষ্টিতে ভিজতেছিল, ও শুনছে। তো এভাবে আমাকে মানে জ্ঞান ট্যান ফিরায় খাওয়ায় দাওয়ায় বাবা মা হচ্ছে আমাকে ঘুম পাড়ায় রাখছে, আর বারবার জিজ্ঞেস করতেছিল কী হয়েছে, আমি বলছি আমি বলতে পারি না কী হয়েছে, আমি জানি না। তো চুপ করে হচ্ছে শুয়েছিলাম। তো তখন যখন সবাই আমাকে নিয়ে এরকম ব্যস্ত, তখন ওই আবির ভাই আবার আসছে, এসে আমার রুমে আসছে, আমার পাশে বসছে। আমি কিচ্ছু রিয়্যাক্ট করি না, আমি জাস্ট বিছানার চাদরটা খামচে 2 হাতে ধরে নিজেকে শক্ত করে রাখছিলাম যাতে আমি কান্না না করে দিই। পরে সে একটু পরে উঠে চলে গেছে। তো এতক্ষণে হচ্ছে আমি না সবাই চলে গেল। তো সন্ধ্যা বিকেল নাগাদ আমি মোটামুটি একটু ঠিক হয়েছি, শরীরে জ্বর চলে আসছে, বাট আমি সুস্থ ছিলাম, মানে জ্ঞান ফিরছে বা সব দেখতেছি, নড়াচড়া করতেছি, বাট আমার জ্বর চলে আসছে। মা আমাকে খাওয়া দাওয়া করায় ওষুধ খাওয়াইলো, ওষুধ খাওয়ায় বলতেছে যে কী হয়েছে, যে তাদের একটা ধারণা ছিল কি মা বাবা তাদের, যে আমি হয়তো বৃষ্টিতে পানি ঠান্ডা ছিল, আমি একটু বেশি ভিজে গেছি, এই জন্য এরকম হয়েছে। তারা মানে আর কিছু ভাবেই নেই। তো এভাবে চললো। তো 7টার সময় হচ্ছে এর মাঝে আমি কী করছি, যখন আমি পুরোপুরি সুস্থ হয়েছি 5টার দিকে, তো বারবার দেখতেছিলাম যে দুপুরের পরে মানে 4:30 5টার দিকে এরকম বারবার হচ্ছে অর্ণব ফোন করতেছিল। তো আমার মনে হলো মার সামনে, তো আমি ফোনটা বন্ধ করে দিছি। ফোনটা বন্ধ করার পর ফোন খুলবো বা তাকে কিছু বলবো, এটা আমার মনই চাইতেছিল না, যে কীভাবে আমি বলবো, এরকম আমার গায়ে এরকম মাত্রই একটা লোক হাত দিল, এটা যদি আমি তাকে বলে দিই কেমন, সে যদি আমাকে ছেড়ে দেয়, নানান চিন্তাভাবনা আমার মাথায় চলতেছে। আর এর মাঝে অর্ণব হচ্ছে পড়াইতে আসছে পরে আমার ভাই আবার তাকে বলছে যে এরকম এরকম আপু আজকে ছাদে অজ্ঞান হয়ে গেছিলো, ছাদে সেখানে আপুর শরীর এরকম লাল হয়ে গেছে, ছাদে বৃষ্টির পানিতে আপুর অ্যালার্জি হয়ে গেছে এরকম। তো সে বলতেছে যে বৃষ্টির পানিতেও মানুষের অ্যালার্জি হয়। তো এরকম সে শুনে গেছে যে আমি অসুস্থ, তো সে তো আর সাহস পায় না যে আসবে আমাকে একটু দেখবে। শেফা আসছে সন্ধ্যাবেলা। তো শেফা আসার পরে আমার সামনে এসে যখন বসছে, ও আমার মুখটা দেখেই না বলতেছে যে কী হয়েছে, তুই বৃষ্টির পানিতে ভিজে তো তুই সেন্সলেস হস নাই, তোর কি ঝগড়া হয়েছে অর্ণব ভাইয়ের সাথে। ও এটাই ভাবছে যে স্বাভাবিক রাতে হয়তো ঝগড়া হয়েছে, সেই জিদ থেকে আমি গিয়ে ছাদে বসে রয়েছি, সেখান থেকে আমি সেন্সলেস হয়ে গেছি, ও এরকম কিছু ভাবছে। তো আমি বললাম দরজাটা লাগায়।
তো ও যখনই আমরা দুজন কথা বলি বেশিরভাগ সময় আমাদের রুমের দরজা লাগানোই থাকে, কারণ হচ্ছে আমরা চেঁচামেচি করি, মা শুনে চলে আসে, আমরা এত জোরে জোরে কথা বলি মা চলে আসে। তো ও দরজা লাগায় আসলো, মার কাছে এটা খুব স্বাভাবিকই ছিল। ও এসে বসছে, পরে আমি জাস্ট ওকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছিলাম আর বলতেছিলাম যে এরকম এরকম হয়েছে, এরকম করছে। তো ও আমাকে টানতেছিল, এক্ষণ গিয়ে বলবি আন্টির কাছে, এক্ষুনি রাতে হচ্ছে আবির ভাইয়ের একটা বিচার হওয়া দরকার, জুতা পিটা করবে ওনাকে, এরকম ধরনের নোংরা কাজ কীভাবে করে। ও আমাকে এরকম ফোর্স করতেছিল। তো আমি ওকে বোঝাইলাম যে দেখ, এখন যদি আমি ওখানে যাই বা বলি, উনি বলছে যে বললে আমাকে বিয়ে পড়াই দিবে। ও বলতেছে কখনো এরকম খারাপ লোকের সাথে তোকে বিয়ে দিবে না। আমি বলি না, বিয়ে দিয়ে দিবে, তুই হচ্ছে কাউকে বলিস না, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছিলো তার জন্য আমি তোর কাছে বললাম, না তোকেও আমি বলতাম না, এরকম ওকে বললাম। বলার পরে ও আমার সাথে কান্না করে দিছে। আমার কান্না দেখে মানে আমি এত পরিমাণে শরীরে রাফ করছি যে আমার চামড়াটা প্রায় ছিলে গেছে অবস্থা, লাল হওয়াটা অনেকক্ষণ পর্যন্ত ছিল। তো ও আবার দেখতেছিল যে এগুলো কী করছিস তুই। তো এরকম ওর সাথে বললাম, বলার পরে ও চলে গেল। আমার যে ফোনটা বন্ধ করছি, এরপরে আমি আর ফোন খুলি নাই। আমার মনে একটা ভয় ঢুকে গেছে যে অর্ণব যদি জানতে পারে যে আমার সাথে এরকম হয়েছে, ও আমাকে ছেড়ে দেবে। এটা আমি মানে নিজের মন গড়া কথা আর কি। এরপরে আমি এরকম হয়েছি অসুস্থ, তো শেফার কাছ থেকে শুনছে, তুলি আসছে বাসায়, জাহিদ আসছে, সবাই এসে দেখে গেছে। তো এমনিতে প্রায় অর্ণব হচ্ছে পরদিন পড়াইতে আসছে, আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করছে যে তোমার আপুর হচ্ছে শরীর ঠিক হয়েছে কি না। তো ও বলছে যে হ্যাঁ আপু এখন সুস্থ হয়েছে। তো আমি সুস্থ হয়েছে ওকে ফোন কেন করতেছি না। তো আমি একদম সব বন্ধ, মানে আমার জীবন থেকে একদম, যখন আমার জীবন থেকে হারায় গেল, শ্রাবণীর সাথে যখন প্রেম হইলো তখন যে সিচুয়েশনটা হয়ে গেছিলো, এখন আবার মনে হলো আমি ওই জায়গাটায় আবার পৌঁছে গেছি। এখন আমি চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না, খাওয়া দাওয়া করি ঠিক মতো, যে নিজেকে সুস্থ রাখতে হবে, কিন্তু অর্ণবের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ সে তো আমাকে ছেড়ে দেবে। তাকে আমি তার সাথে দেখা হলে যদি বলে দেই, এটা হচ্ছে আমার ধারণা, এটা আমার মন গড়া একটা ধারণা। তো এভাবে চলতেছে, বেশ কিছুদিন এভাবে গেল। এর মাঝে আমার ভাইকে সে একদিন বলছে তোমার আপুকে বলো আমি ডাকি। মা ছিল বাসায়, তারপরেও সে বলছে, আমি বলছি যে বলো আপু এখন আসবে না। আমি আর যাই নাই, তার সাথে কথা বলি না। ওইদিকে সে তো পাগল হয়ে যাচ্ছে, মানে কি হইল আসলে, কথা বলবো না, ঝগড়াঝাটির পরে একটা কথা বন্ধ করা, সেটা একটা নর্মালি রাত্রে আমরা খুব সুন্দর কথা বললাম, এবং এত সুন্দর কথা আমাদের রিলেশনশিপের গত 7-8 মাসে কোনো দিন হয় না। আমরা সারা রাত এত কথা বললাম, সব কিছু সুন্দর ছিল। সকাল হইতে হইতে কী হয়ে গেল, আমি কেন ছাদে গিয়ে সেন্সলেস হয়ে গেলাম, সে খুব টেনশনে ছিল আমাকে নিয়ে। তো তার কোনো মাধ্যম ছিল না, কারণ আমাদের যে সম্পর্কের কথাটা আমি তাকে না করছি যে কাউকে বললেন না, আস্তে আস্তে সবাই জানুক। আমি তো শেফাকে বলে দিছি, আর সে তো নাহিদ ভাইকে বলতেও পারতেছে না, বা শেফাকে যে বলবে ওকে একটু খোঁজ নাও বা আমাকে যোগাযোগ করাও, এটা হচ্ছিল না। তো এরকম করতে করতে 12-14 দিন পরে এরকম হবে, শেফার জন্মদিন ছিল। তো শেফার জন্মদিনের মধ্যে তুলিকে, মানে আমাদের সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে, ওদের বাসায় দুপুরে খাবো, রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা রাতে কেক টেক কেটে তারপরে বাসায় আসবো। তো আমি প্রথম থেকেই বলতেছিলাম যে আমি যাবো না, আমার ভাল লাগতেছে না। তো শেফা বলতেছে তুই এরকমভাবে ঘরে আটকে কতদিন থাকবি, এগুলো মনে রেখে তোর জীবন তুই নষ্ট করতেছিস, তুই কেন তোর পড়াশোনা বন্ধ করে সব কিছু বন্ধ করে ওনাকে নিয়ে ভাবা শুরু করে দিবি, তুই তোর মতো জীবনটা এনজয় কর, উনি তো থেমে নেই, তাহলে তুই কেন থেমে আসিস, আর অর্ণব ভাইয়ের সাথে কথা বল, তাহলে দেখবি বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি ওকে একদম কিরা কসম দিতেছিলাম যে তুইও কিছু বলবি না আর আমিও কিছু বলবো না, আমি ঠিক আছে, আমি নিজেকে বুঝায় ঠিক করে ওনার মুখোমুখি হব। তো ওকে বললাম যে আচ্ছা আসবো। এরপরে আমি ওদের বাসায় গেলাম হচ্ছে দুপুরে 2টার দিকে। তো 2টার দিকে আমি ওদের বাসায় চলে গেলাম, সবাই আসছে, তুলি আসছে, ওর 2টা চাচাতো বোন আসছে, মোটামুটি বাড়িতে ভালো মেহমানি ছিল, ওর মামি আসছিল। তো তুলি আসছে যখন, এখন তুলি তো নাহিদ ভাইয়ের সাথে রিলেশন, তো নাহিদ ভাইদের হচ্ছে ওরা 5টা থেকে তো 7টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত ওখানেই থাকে। তো ওদের কোচিংটা প্রায় শেষ হয়ে গেছে, 7টার দিকে অর্ণবের ক্লাস শেষ হয়ে যায় 7টা বাজে, তারপরে বাকি যে 9টা পর্যন্ত থাকলে ওটা ওনারা করায়। তো অর্ণব হচ্ছে 7টা বাজে আমার ভাইকে পড়াইতে যায়। তো নাহিদ ভাই বসে আছে, তো যে কোনোভাবে সে হয়তো শুনছে যে নাহিদ ভাইয়ের কাছ থেকে যে তুলি ওরা সবাই উপরে, আজকে শেফার জন্মদিন, তো সে কথা বলবে, মানে তুলি আসবে নিচে, তারা দুজন বসে কথা বলবে, এরকম আলোচনা হয়েছে। হওয়ার পরে যে অর্ণবও বসে আছে ওখানে, ওর তো আমার ভাইকে পড়াতে আসার কথা, সে বাসায় ফোন দিয়ে মাকে বলে দিছে যে আন্টি আমি আজকে আসবো না পড়াইতে। তার ধারণা ছিল যে আমি এই বাড়ি থেকে তো নিচে তো নামবই, নিচে না নামে তো আমি রাস্তায় হচ্ছে বেরোইতে পারবো না, বাড়ি থেকে তো বের হবেই। সে দরজার সামনে দাঁড়ায় আছে যে যখনই আমি নামবো তখনই সে আমার সাথে কথা বলবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আর শেফার জন্মদিনে তো অর্ণব ভাইকে আর
সরি নাহিদ ভাইকে আর অর্ণবকে তো ইনভাইট করা হয়নি, তারা তো ওখানে চাইলে আবার যেতে পারতেছে না। তো তুলি হচ্ছে সবার সাথে কথা বলতে বলতে তাদের যখন ক্লাস শেষ হয়েছে 7:30টার দিকে ফোন দিছে নাহিদ ভাই যে আসো নিচে আসো। তো তারা দুজন গিয়ে তো একটা রুমে বসে বসে তারা বেঞ্চের মধ্যে কথা বলতেছে। তখন অর্ণব হচ্ছে যে মেন গেটটা খোলার পরে যে ড্রয়িং রুমে যে ক্লাসটা হয় ওখানে একটা বেঞ্চের মধ্যে গেট খুলে বসে বাইরের দিকে তাকায় আছে যে কখন আমি আসবো আর কখন সে আমার সাথে কথা বলবে। তো এভাবে সে তুলি আসছে নিচে, অনেকক্ষণ হয়েছে, রাতে আমাদের খাওয়া দাওয়া করে যাওয়ার কথা। তো যারা হচ্ছে একটু দূর থেকে আসছে তারা চলে যাবে এই জন্য। আর আমি একটা চিন্তায় ছিলাম যে আমার ভাইকে পড়ানো শেষ হবে প্রায় 8টা পৌনে 8টার মধ্যে, তো আমি 8:30 9টার মধ্যে আমি বাড়িতে চলে যাব এরকম। এরপরে তুলিকে হচ্ছে ফোন করলো শেফা যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে 9টার মধ্যে আমরা সব কিছু শেষ করে দিব যাতে যে যার বাসায় যেতে পারে। আমার বাসার সামনে, শেফার বাসার সামনে দূর থেকে যারা আসছে তারা যাতে চলে যেতে পারে, বেশি রাত না হয়। তো সেখান থেকে কেক টেক কাটা হইলো, সব কিছু শেষ। আমরা মানে উপরে গেলাম, রাত্রে খাওয়া দাওয়া করলাম, কেক কাটা শেষ। ততক্ষণে আমিও নিশ্চিন্ত যে অর্ণব তো অবশ্যই এখানে কোচিং করায় চলে গেছে আর আমার ভাইকে পড়ায় তো বাসায় চলেই গেছে। তো সবাই মোটামুটি চলে যাওয়ার পরে রাত্রের প্রায় 9:30 10টা বাজে। নাহিদ ভাই হচ্ছে নিচে বসে আছে, নাহিদ ভাইয়ের জন্য হচ্ছে কেক পাঠাইছে তুলি, শেফাকে বলছে পরে শেফা আবার ওর ভাইকে দিয়ে নিচে কেক পাঠাইছে নাহিদ ভাইয়ের জন্য। তো ওখানে আমরা কথাবার্তা বলে 9:30 পৌনে 10টা নাগাদ সবাই আস্তে আস্তে যাচ্ছে। আমাকে হচ্ছে শেফা আগায় দিচ্ছিল যে চল আমি দিয়ে আসি। তো মা ওরকমভাবে কিছু বলে নাই, জানে আমি এ বাড়িতে আসি। এরপরে যখন আমি হচ্ছে নামছি সিঁড়ি দিয়ে একদম নিচতলাতে চলে আসছি, তো সিঁড়ির পাশের ফ্ল্যাটটাই হচ্ছে তাদের কোচিং সেন্টার। তো আমি যখন মাত্র নামছি তখন মানে পেছনে কে আছে সামনে কে আছে কোনো দেখা নাই, সে জাস্ট বের হয়ে মনে হলো কোত্থেকে যেন উড়ে এসে আমার হাতটা ধরে টেনে আমাকে ভেতরে ঢুকাইছে। তো আমার পেছনে হচ্ছে তুলি ছিল, জাহিদ চলে গেছে অনেক আগেই। তো তুলি খুব অবাক হয়েছে যে উনি হচ্ছে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কেন। তো তুলি আবার নাহিদ ভাইয়ের সাথে দাঁড়াইলো, শেফাও দাঁড়াইলো। ওনারা তিনজন হচ্ছে গেটের সামনে দাঁড়ানো যেমন আমাদের পাহারা দিতেছে, কিন্তু আসলে ওনারা তিনজনই খুব অবাক যে কি হইলো। তো টেনে উনি আমাকে একদম ভেতরের রুমে নিয়ে গিয়ে লাইট অন করে তো উনি যখন আমার হাতটা ধরছে না তখনই আমার কলিজা ফেটে চিৎকার চলে আসতেছিল। আর আমি জাস্ট কান্না করেই যাচ্ছি যে আমি তাকে মনে হয় সব কিছু বলে দেবো, কারণ সে তো আমাকে ছেড়ে দিবে, এটাই আমার মাথায় চলতেছে। তো এরপরে সে আমাকে যখন মানে হাতটা এত শক্ত করে ধরে একদম টেনে নিয়ে যাচ্ছিল, তারপরে ভেতরে রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে যখন দেখছে আমি কান্না করতেছি তখন সে ভাবছে হয়তো আমাদের ব্যাপারটা বাসায় জানাজানি হয়ে গেছে বা আমার বিয়ে ঠিক হয়ে গেছে, মানে সে হাজারটা চিন্তাভাবনা তার মাথায় চলতেছে। তখন সে আবার একটু নরম হয়ে আমাকে, সে তো খুব ইনোসেন্ট খুব ভালো মানুষ সেজে থাকে, তাকে কখনো তো আমি কিচ্ছু দেখি নাই আজে বাজে। এর মাঝে সে আমাকে মানে খুব ঠাস করে চেয়ারের মধ্যে বসাইয়া বলতেছে যে সমস্যা কী তোর, আমি যে তোকে হচ্ছে 15 দিন যাবত তুই ফোন বন্ধ করে রাখছিস, কোনো কথা নেই বার্তা নেই, তুই সবার সাথে তোর সব কিছু চলতেছে, তুই ভালো সুস্থ, এমন তো না যে তুই অসুস্থ, তো আমার সাথে কেন কথা বলতেছিস না। মানে এই প্রথম সে আমাকে তুই তুকারি করতেছে। সে তো আমার সাথে নর্মালি খুব সুন্দর করে কথা বলে, আর তার কথার ধরনটাই খুব অমায়িক, সেই জায়গার মধ্যে তুই তুকারি। তারপরে মানে গালিগালাজ দিয়ে যে এখন আর আমাকে ভাল লাগতেছে না, এটা সেটা নোংরা কথা বলতেছে। তা আমি আরও কান্না করতেছি যখন তাকে দেখছি সে এত রেগে গেছে, তার মধ্যে আমাকে তুই তুই করে বলতেছে আবার গালি দিতেছে, আমার হিচকি উঠে গেছে কান্না করতে করতে। তখন সে বুঝতে পারছে যে হয়তো উল্টাপুল্টা কিছু হয়েছে যার কারণে আমি এত কান্না করতেছি। তো সে নিজেকে আবার বড় বড় শ্বাস নিয়ে নিজেকে একটু রিল্যাক্স করে সে হাঁটু মুড়ে নিচে হচ্ছে আমি তো চেয়ারের মধ্যে বসে, তো সে হাঁটু দিয়ে নিচে বসে আমার পায়ের মধ্যে হাত দুটো রেখে তখন বলতেছে যে কি হয়েছে, মানে কি সমস্যা, যে তুমি কি আমার সাথে সম্পর্কটা রাখতে চাও না, যদি সম্পর্ক রাখতে না চাও সেটা জানাবা, বলবা, একটা তো যে কোনো জিনিসের একটা সমাধান আছে, এভাবে ফোন বন্ধ করে রাখা, কথা না বলা, এরকম তো কোনো সমাধান না। তো কি সমস্যা, কি হইলো তোমার, রাত্রে কথা বললাম ভালো, এরপরে তুমি হচ্ছে এরকম অসুস্থ হয়ে গেলা, এরপর থেকে তুমি বাইরে বের হও না, ভার্সিটিতে যাও না, তো কী সমস্যা। তো অনেকবার সে জিজ্ঞেস করতেছে আর ওইদিকে শেফা হচ্ছে তুলিকে আর নাহিদ ভাইকে বোঝাচ্ছে। শেফার উপরে যায় না যে ও যদি চলে যায় তো একটা সন্দেহ, কেমন একটা সবার চোখে একটা সন্দেহের মতো পড়ে যায় না। তো ওরা তিনজন থাকলে ভাববে যে ঠিক আছে ওরা ফ্রেন্ডরা সবাই তো একসাথে এক ইউনিভার্সিটিতে যেহেতু পরে কথাবার্তা বলতেছে এরকম। তো শেফা তখন বললো যে এরকম ওদের দুজনের রিলেশন চলতেছে, ওরা দুজন তো হা করে আছে যে কোত্থেকে কী হয়ে গেলো আমরা কিচ্ছু জানি না।
তো যাই হোক ওখানে সে অনেকক্ষণ জিজ্ঞেস করতে করতে আমার গালের মধ্যে ২ হাত দিয়ে বারবার মুখটা, আমি তো মাথা নিচু করে জাস্ট কান্না করতেছি। বারবার মুখটা উঁচু করে বারবার জিজ্ঞেস করতেছিল যে, "কী হইছে? আমাকে বলো। তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত হাজারটা মেয়ে আমার সাথে ব্রেকআপ করছে। কিন্তু আমার কারো জন্য এতটা খারাপ লাগেনি যতটা খারাপ আমার তোমার জন্য লাগতেছে। আমি তোমার সাথে কথা না বলতে পেরে আমার খুব অবস্থা খারাপ। আমি তোমার ভাইকে দিয়ে খবর পাঠালাম, তাও তুমি আসলা না। আর তুমি এখন এরকম করতেছো।" তো সে যখন এই কথাটা বলতেছে আমি তো আবেগে আরও ভেসে যাচ্ছি কান্নায়। যে আরে সে বেচারা আমাকে একটু ফিল করা শুরু করছে, আর এখনই হচ্ছে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তখন তার মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি বসে বসে কান্নাই করছি কান্নাই করছি, আমি চাচ্ছিলাম না তাকে আমি কথাটা বলি। তো পেছন থেকে ওরা আবার মানে দেখতেছিল আমাদের যে সিচুয়েশনটা, আর সে অর্ণব হচ্ছে এত জোরে জোরে কথা বলতেছিল, সব শোনা যাচ্ছিল। তখন শেফা না টিকতে পেরে এসে সামনে আসছে, এসে দরজার সামনে দাঁড়ায় আর বলতেছে যে, অবনী এত নাটক করিস না, এত নাটক না করে বলে দে, যদি যে থাকার সে অনেক কিছুর পরেও না তোর সাথে থেকে যাবে, আর যে না থাকার সে তুই কিছু না বললেও থাকবে না। আমার বিরক্ত লাগতেছে, এখন তুই বলবি না আমি বলে দিব, এরকম কিছু বলতেছে। তো বলার পরে এই ব্যাপারটা তো আর হচ্ছে নাহিদ ভাইও জানে না, আর তুলিও জানে না, ও জানে শুধু। তখন এটা বলে ও আবার চলে আসছে, তখন বলছে কি হয়েছে, তখন ও বলছে এমনিতেই ওদের মাঝে একটু ঝামেলা হয়েছে। কিন্তু নাহিদ ভাই ব্যাপারটা বিশ্বাস করে না, তুলিও বিশ্বাস করে না যে ঝামেলা হইলে কি তুই কি জানতি। তো তারা দুজন, ও হচ্ছে তাদের দুজনকে আমার সাথে কি হয়েছে সেটা শুনাইতেছে, আর ওইদিকে আমি আবার যে ওর কথাটা বলার পরে সে তো আমাকে আরও চেপে ধরছে যে কী হয়েছে তাড়াতাড়ি বল। তখন আমি তাকে বললাম যে এরকম এরকম আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা, আমি না করে দিয়েছিলাম, সেখান থেকে উনি আমার সাথে এরকম আচরণ করছে। সে জাস্ট এত সফট একজন মানুষ, হয়তো বা আমি বললে মানে বলার পরে আপনারা কতটুকু বুঝতে পারছেন বলতে পারবো না। সে করলো কি, উঠে মানে ড্রিম করে এত জোরে একটা টেবিলের মধ্যে হচ্ছে ঘুষি দিছে, তার এত জোরে শব্দ হয়েছে আমি জাস্ট লাফায় উঠছি। লাফায় ওঠার পরে সে আমার কাঁধে ধরে আমাকে জোরে একটা ঝাঁকি দিল যে আমাকে মারতে পারতেছে না এরকম। তুই এই কথাটা আমাকে এতদিন কেন বলস নাই, আর এখানে তো এখানে এটা বলতে সমস্যা কী ছিল। তো আমি কাঁদতে কাঁদতে মানে কান্না করতে করতে বলতেছি যে আপনি হচ্ছে যদি আমাকে ছেড়ে দেন, যে আমার গায়ে অন্য একটা লোক হাত দিছে, তো আপনি আমাকে ছেড়ে দিবেন না, তো আপনি তো আমাকে আর বিয়ে করবেন না। তো এটা বলার পর না সে কেমন যেন একটু মানে ঠান্ডা হয়ে গেছে, আবার সে বসছে, বসার পরে বলতেছে, আমি তো জাস্ট কথা বলতেছিলাম, তুমি আমাকে নিয়ে বিয়ে করবা সেই স্বপ্নও দেখে ফেলছো। তো এটা শুনে আবার বেশ খারাপ লাগলো, কী কথাবার্তা, ওনার সাথে কথা বলতেছি শুধু কথাই বলবো, বিয়ে শাদী হবে না, সংসার নিয়ে ভাববো না। তো আমি কিছু বলি না, চুপ করে আছি। তখন আমার কান্নাটা অলরেডি থেমে গেছে, কারণ ওনাকে তো কথাটা বলে দেওয়ার পর না আমার ভেতর অন্যরকম একটা রিল্যাক্স চলে আসে। আর সে যেখানে রিয়্যাক্ট করে নাই, সে তো খুব বাজেভাবে কোনো রিয়্যাক্ট করে নাই, সে জাস্ট বলছে তুমি বিয়ের সাথে নিয়ে চিন্তা ভাবনা করে ফেলছো। তখন আমি কান্না করতে করতে বলতেছি, আপনি তো এখন না আপনার সাথে কথা বলতেছে, আপনার সাথে কথা বলার আগে থেকে আমি এইসব চিন্তা ভাবনা করে বসে আছি, এখন কি করবো, আপনাকে আমার এত ভাল লাগে। তো তখন ওই নিচে বসে হাঁটু মুড়ে ফার্স্ট টাইম সে হচ্ছে আমাকে খুব হার্ডলি একদম চেয়ারটা সহ আমাকে জড়ায় ধরলো এবং বলল যে, তুমি এগুলো এই ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি আমাকে পাগল করে দিতেছিলা। তো আমি না মনে মনে ভাবতেছি এটা ছোট্ট একটা বিষয়, অপরদিকে সে যখন আমাকে জড়ায় ধরে রাখছে, তার পারফিউমের স্মেল খুব হার্ডলি তো নাকে যাচ্ছিল। ও মানে ফার্স্ট হাগ যেটাকে বলে ভালোবাসার মানুষের কাছ থেকে, আর আমার লাইফের প্রথম পুরুষ মানুষ যে হচ্ছে, যাকে আমি এতটা ভালোবাসি, আর প্রথম থেকেই ভালোবাসি, আমার জীবনে ভালোবাসা বুঝ হওয়ার পর থেকেই হয়তো তাকে আমি ভালোবাসি। তো খুব সুন্দর একটা মোমেন্ট ছিল, আর আমার সাথে সাথে আমি তো ভেতরে এটা ফিল করছিলাম, আর বাইরে আমার মনে হয় যে তুলি আর শেফা ওরা দুজন এত খুশি ছিল এটা দেখে, মানে আমি এত লাকি, আমার এত ভালো বন্ধু হয়েছে জীবনে। এরপরে তো ওখান থেকে সে আমাকে চোখের পানি টানি মুছে দিয়ে রিল্যাক্স করে চুল টুল ঠিক করে দিল হাত দিয়ে। তারপরে শেফাকে ডাকলো যে, শেফা ওকে একটু দিয়ে আসো বাসায়, আগে একটু পানি খাওয়ার, মুখটা ধোয়া, ওকে দেখলে যে কেউ বলে দিবে যে ওকে কেউ মেরে কেটে শেষ করে ফেলছে, না হলেও এত কান্না কেন করছে, ওকে ফ্রেশ করে বাসায় দিয়ে আসো। দিয়ে আসার পরে তো তুলিকে তো নাহিদ ভাই দিয়ে আসবে, তো তারা তিনজন হচ্ছে একসাথে বের হইলো। বের হওয়ার পরে তো তুলিদের বাসা তো সামনেই, হেঁটেই যাওয়া যায়, তারা রিক্সা নেয় না, কারণ হেঁটে হেঁটে গেলে একটু কথা বলতে বলতে যেতে পারবে। তখন অর্ণব নাকি নাহিদ ভাইকে বলছে, এটা তুলি শুনছে, যে তুই ওকে দিয়ে আমাদের বাসায় আয়, তোর সাথে আমার হচ্ছে কথা আছে। এরপরে চলে গেল। তো ওই দিন রাতে সে আবার আমাকে ফোন দিছে, আবার আমাদের নর্মাল আবার কথা হইলো, সব ঠিকঠাক হলো। তো আমি না কথায় কথায় খালি তাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি আমাকে ছেড়ে দিবেন বা এরকম কিছু। তখন সে হাসতো, বলতো এই বিষয়ের জন্য তো ছেড়ে দেওয়া তো অনেক দূরে থাক, তুই যদি কোনো ছেলের সাথে শুয়েও আসোস এখনও তোকে আমি ছাড়বো না, এখন আর তোকে আমি ছাড়তে পারবো না।
তো এরকম তার কথা ছিল, যেটা আমার বেশ ভাল লাগতেছিল। তো এর আগ পর্যন্ত খুব ডিসেন্ট, খুব সুন্দর লোক ছিল, যে এত সুন্দর করে কথা বলতো। আর এই দিনের পর থেকে সে আমাকে খুব তুই তুকারি করে কথা বলে। তো তুই ভাষাটা না আমার একদম পছন্দ না। আমাকে আমার মা একটু তুই বলে, সেটাতে আমার বেশ একটা গায়ে লাগে না। এছাড়া আমার বাবা আমাকে তুই বললে আমি ছোটোবেলায় খুব রাগ করে থাকতাম, যে তুমি আমাকে তুই করে কেন বলবা, তুই মানে আমাকে গালি দিছে এরকম। তো সেই জায়গায় তাকে আমি ভালোবাসি, সে আমাকে বারবার তুই তুই বলে। তো আমি তো তার ফ্রেন্ড না, বন্ধুদের সাথে তুই তুকারিটা যায়, ভালোবাসার মানুষকে কেন তুই করে বলবে? তো এটা আমার বেশ খারাপ লাগতো, কিন্তু আমি কখনো তাকে এটা বলতে পারতাম না যে আমার খারাপ লাগে, আপনি আমাকে তুই বললেন না। যখনই তুই করে বলতো মনটা খারাপ হয়ে যেত। তো এভাবে আমাদের সব কিছু নর্মাল, আমি আবার ভার্সিটিতে যাইতেছি, সব কিছু ঠিকঠাক চলতেছে। এর মাঝে হঠাৎ করে একদিন খবর আসলো বাড়িতে, হচ্ছে ফুপু কান্না করতে করতে আসছে যে আবির ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আবির ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ সে বাইক নিয়ে যায়, তার অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো ওখান থেকে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার, এবং মানে এরকমভাবে হয়েছে, মানে বাইকে বাইকে ছেলেদের সাথে হচ্ছে মারামারি লাগছে, সেখান থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা থেকে মারামারি লাগছে, তাকে কেউ মারছে, মানে খুব খারাপ অবস্থা, তার পা ভেঙে গেছে এরকম। সে হচ্ছে হসপিটালে, তার হাতের কবজিটা ভেঙে গেছে এরকম বললো ফুপি এসে। ফুপি তো কান্না করতে করতে বাসায় এসে মাকে যখন এগুলো বললো, তো আমি না মনে মনে এটা শোনার পর খুশি হইলাম যে বিচার হয়েছে, শয়তানটার হচ্ছে হাত পা ভেঙে গেছে। তো এভাবে আমি আবার সাথে সাথে শেফাকে ফোন করে বললাম যে জানিস এই ব্যাটার এরকম এরকম হয়েছে, একবার আল্লাহ বিচার করছে, আমি এত অভিশাপ দিছি এরকম, এই জন্য এরকম হয়েছে। এরপরে রাতে যখন হচ্ছে আমাকে ফোন দিল অর্ণব, তখন অর্ণব আমাকে বলতেছে কী অবস্থা তোমার ভাইয়ের, কেমন আছে, হসপিটাল যাও নাই দেখতে? তাই বলে আপনি কীভাবে জানেন? আরে আমি জানি, আমার সাধ্যে থাকলে ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম, এখন তো জাস্ট ওর হাতটা আর পাটা ভাঙছি, হাত দিয়ে তোমার গায়ে স্পর্শ করছে, ওর এই হাতটা হচ্ছে, তো থাকা ঠিক হবে না। তো আমি এটা মানে আমার এত ভালো লাগলো, এত বাজে একটা কাজ, যে ও ওয়াও, আমার জন্য কেউ এত কিছু করতেছে, সে আমাকে এত ভালোবাসে, আমার জন্য ওনাকে ধরে মাইর দিল। তো খুব সুন্দর মানে ফিল হইলো যে না থাক, জীবনে কেউ আছে যে আমাকে এতটা ভালোবাসে। বা আমি এখন আর মানে এইটা ভাবতেছি না যে তার সাথে আমার সম্পর্কটা ভাঙবে, এখন শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখতেছি। এর মাঝে সব কিছু খুব সুন্দর আমাদের সম্পর্ক চলতেছে, তার মাঝে তার পড়াশোনাও প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমার ভাই দেশে আসবে ছুটিতে, বিয়ে করবে। তো আমার মা যখন ভাই বিয়ে করবে বলছে, তখন ভাইয়ের জন্য হচ্ছে ছেলে দেখা শুরু করছে, মেয়ে দেখা শুরু করছে। মেয়ে দেখতেছে, ওইদিকে ভাইয়ের তো শেফার সাথে প্রেম চলতেছে আমি জানি। ভাই চিন্তা করে রাখছে বাসায় এসে বলবে মাকে শেফার কথা, যে ফোনে কি বলবে, সামনাসামনি গিয়ে বলবে। তো এভাবে আসলো ভাই। ভাই আসার পরে আমার মা মানে এখান থেকে ছবি, ওখান থেকে ছবি, এটা ওটা এনে এনে আমার ভাইকে দেখায় একদম ভরে ফেলতেছে। আর ভাই না বলতে পারতেছে না যে শেফার কথা। তো সে একটা মেয়েকে ভালোবাসে, সে কেন বলতে পারবে না? তা আমার এটা খুব বিরক্ত লাগতেছিল। পরে আমি হচ্ছে মাকে বললাম যে মা, শেফা কত সুন্দর দেখছো, শেফাকে হচ্ছে ভাইয়ের জন্য বিয়ে করাই। এটা ভাইয়ের সামনে বসে বসে, মানে ড্রয়িং রুমে আমরা পাঁচজন একসাথে বসে আছি, ফ্যামিলির কথা হয় না এরকম, বসে বসে কথা বলতেছে, তখন বললাম। তখন মা বলে, শেফার মা যে বজ্জাত, এই মহিলার মাই আমি জীবন আনবো না আমার ঘরে। ও মা, ভাইয়ের মুখটা এটুকু কালো হয়ে গেছে। তখন এখন ভাই কিন্তু জানে না যে আমি তাদের দুজনের সম্পর্ক সম্বন্ধে জানি। তো খুব কষ্ট করে মানে বাড়িতে ম্যানেজ হইল। ভাই আস্তে করে একটু বলল বাবাকে যে মাকে মানাও, বাবা বোঝাও, আমি শেফাকে বিয়ে করতে চাই। এরপরে তার মানে কেউ জানলই না তার ছেলে প্রেম করে বা কিছু, সে শেফাকে পছন্দ করছে দেখে। এখন সে ভালো, তার ছেলে খুব ভালো, বংশের মধ্যে কেউ এখনও প্রেম করে না, আমিই সবচেয়ে খারাপ যে প্রেম করতেছি। এভাবে ভাইয়ের সাথে শেফার বিয়েটা ঠিকঠাক হলো। এখন তো মানে আমাদের খুশির আর কোনো সীমা নেই। আমার ভাই বিয়ে করতেছে, বউ পেয়ে কী খুশি হবে, তার চেয়ে বেশি আমি খুশি হইতেছি ভাইয়ের বউ পেয়ে। তো খুব সুন্দর ভাইয়ের বিয়ের ফাংশন চলতেছিল। এখান থেকে ভাইয়ের বিয়ের যেদিন অনুষ্ঠান হওয়ার কথা, তো আমাদের বাড়িতে ছেলেদের বাড়ির গায়ে হলুদ তো আর ওরকমভাবে বড় করে করা হয় না। তো ডিসিশন নেওয়া হইলো যে ঠিক আছে, ভাইকে আর শেফাকে একসাথে, শেফাদের বাড়িতে খুব বড় করে তারা হলুদের অনুষ্ঠান করছে, তো সেখানে একসাথেই হলুদ দেয়া হবে। তো ভালো কথা। এভাবে যখন ওদের বাসায় ফাংশন, তো আমরা ওখানেই রেডি হয়ে গেলাম। তো ওদের বাড়িতে হচ্ছে বৃহস্পতিবার তো ছিল হলুদের অনুষ্ঠানটা, তো বৃহস্পতিবার তো ওনাদের কোচিংটা খোলাই ছিল। আর যেহেতু জানতেছে, আমি ওনাকে ইনভাইট করছিলাম, একটা কার্ড দিছিলাম, বাট আর কেউ নাহিদ ভাইকে শেফাদের বাড়ি থেকে ইনভাইট করা হয়েছে, যেহেতু ওনারা ও বাড়ি থেকে সবাই ইনভাইট করছে, কারণ ওখানে কোচিং সেন্টারটা নিচে, বাড়ির ভাড়াটিয়াদের সবাইকে ইনভাইট করছে শেফার মা, সেই সুবাদে হচ্ছে তাদেরও করা হয়েছে এরকম। তো বিয়ের অনুষ্ঠানটা ওদের ছাদেই করা হয়, তো এ বাড়ি থেকে ও বাড়ি। তো হলুদের দিন যেটা হয়েছে, খুব রেডি টেডি হয়ে তো গেছি ছাদে।
তো অর্ণব যাবে না হলুদের অনুষ্ঠান সে ওরকমভাবে, তো এখানে তো তারা কাউকে চেনে না, অর্ণব বা নাহিদ ভাই আর তুলি, আমরা তো সবাই আসছে। এখন নাহিদ ভাই আসছে তুলিকে দেখার জন্য, আর অর্ণবকে নিয়ে আসছে তারা, সে আসতে চায় নাই। তার সাথে আমার বাইরে দেখা হবে, এখন আমাকে কেন দেখতে হবে? তো আমি তো নর্মালি সবসময় একটা 3 পিস পরি, হয়তো একটু কাজল দেই, একটা টিপ পরি, এরকম করেই সাজা হয়, কখনো গর্জিয়াস করে কখনো সাজিয়েই নাই। তো সেও আমাকে ওরকমভাবে দেখে না, শাড়ি পরা তো এই জীবনেও দেখে নাই। এখন সেখান থেকে নাহিদ ভাই হচ্ছে খুব জোরাজোরি করে যে ওরা হচ্ছে চল দেখি মেয়েরা কী করে হ্যান ত্যান বলে তাকে জোর জবরদস্তি করে একদম উপরে নিয়ে গেছে ছাদে, যে হলুদের অনুষ্ঠান দেখানোর জন্য। ওখানে গিয়ে সে দেখলো, সে তো আমাকে দেখে একদম তার অবস্থা খুব খারাপ। আল্লাহ, এত সুন্দর এই মেয়েটার সাথে তাহলে আমি প্রেম করতেছি। সে নিজেকে খুব প্রাউড ফিল করতেছিল যে থাক, আমার বউটা খুব সুন্দরী হবে, তাইলে বিয়ে হওয়ার পরে শাড়ি টাড়ি পরলে ভাল লাগবে দেখতে। এগুলো সে আমাকে পরে বলে যে তোমাকে দেখার পর আমার মনে হয়েছে এতটাও তো আমি আসলে খুব বেশি যে সুন্দরী এরকম ছিলাম না, ভালো ছিলাম দেখতে। তো সাজার পরে হয়তো খুব সুন্দর লাগছে, তার এইখান থেকে চিন্তা ভাবনা। তো সেখানে তো বিয়ের হলুদের ফাংশনটা মোটামুটি শেষ হলো, আমাদের দুজনের জাস্ট চোখাচোখি। তো আমরা এমনভাবে দাঁড়াইলাম যাতে কেউ ছবি তুললে আমরা ছবিতে পাশাপাশি আসি, কেউ যাতে আমাদের ব্যাপারটা না বুঝতে পারে এরকমভাবে। কিন্তু আমার ভাই তো ডেঞ্জারাস লোক ছিল, সে সব কিছু এমনিতেই বেশি বোঝে। তো ওখান থেকে ভাইয়া করছে কি, খেয়াল করছে বিষয়টা, যে আমরা দুইজন যে দুইজনের মানে তার তো বড় ভাই হিসেবে দায়িত্ব, যে হলুদের মধ্যে তো অনেক মেহমান, কেউ হচ্ছে ছেলেরা উল্টাপুল্টা কথা বলা বা যে থাকে না ছেলেরা মেয়েদেরকে একটু ডিস্টার্ব করে, এই ধরনের কিছু যাতে আমাদের সাথে না হয়, এটা তার খেয়াল রাখা হচ্ছে মানে মূল দায়িত্ব। সে বড় ভাই আমার সাথে কি আমাকে চোখে চোখে রাখা। তো সেখান থেকে ভাই খেয়াল করছে যে আমিও তার দিকে তাকাইতেছি, সে আমার দিকে তাকাইতেছে। তো ভাই হচ্ছে শেফাকে ধরছে, যে আমাকে সত্যি করে বলতো ওদের দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে? শেফা তো না না না, সে বলেই নাই, কিন্তু আমার ভাই তো আমাকে মানে টার্গেট করতেছে। তো ওখান থেকে তো তাদের চলে যাওয়ার কথা, তো তুলি যতক্ষণ ছিল ততক্ষণ নাহিদ ভাই বসেছিল, আর নাহিদ ভাই জোর করে অর্ণবকে ধরে রাখছে যে দাঁড়া, আমি একা একা কী করবো, তুই দুইজন থাকলে দেখা গেছে আমি ওকে দেখলাম, তুই ওকে দেখ, সমস্যা কেউ বলে আমার আর দেখতে হবে না, আমি এখান থেকে চলে যাই। তো সে না মানুষের সামনে এরকম খুব ডিসেন্ট, খুব ভালো সেজে থাকতে খুব পছন্দ করে। এখানে তো সে এখানে থাকলে আমার দিকে তাকাবে, আমি হচ্ছে তার দিকে তাকাবো, তো ওইখান থেকে মানুষ বুঝে ফেলতে পারে, এগুলো সে টেনশন করতেছে যে কেউ দেখতে পারবে না, আমরা ভালোবাসি বাট কাউকে দেখানো যাবে না এভাবে। তো আমি কেন জানি আমি নিচে নামতেছিলাম বা বাড়িতে যাব কিছু একটা কারণে আমি নিচে যাচ্ছিলাম, তখন সে আমার পেছন পেছন আসছে এবং তার পেছন পেছন আমার ভাই আসছে। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে তো ভাই এতখানি দূরত্ব রেখে আসতেছিল যে যাতে আমরা না বুঝতে পারি। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে সে আমার হাতটা ধরলো এবং বলতেছিল, মানে আমার কাঁধের উপরে হাত দিয়ে, তো একসাথে আমরা দুজন নামতেছিলাম। সে বলতেছিল তোমাকে বেশ সুন্দর লাগতেছে আজকে, আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দরী, এটা সেটা নানান কথাবার্তা বলতেছে। তো একটা ছেলে আমার কাঁধের উপর হাত রাখছে, হাঁটতেছে, কথা বলতেছে। যেহেতু আমরা সেম ক্লাসের না, তাহলে অবশ্যই আমরা ক্লাসমেট বা ফ্রেন্ড না, তাহলে তো অন্য কোনো সম্পর্ক হবে। ভাই জাস্ট ওটা দেখছে, দেখার পরে তো কিচ্ছু বলে নাই। সে ঠান্ডা মাথায় বিয়ের অনুষ্ঠান শেষ করে বিয়ের দিন শেফাকে এনে আমাদের ঘরে রেখে তো বাসর ঘর সাজাইছে। ওখানে ভাই তো রুমে আসে নাই, আমি শেফার সাথে বসেছিলাম। সে বাসর ঘরে যখন আমার ভাই ঢুকে কী করছে, রুম লক করে দিছে আমাকে ভেতরে রেখে। তা আমি বলি আরে ভাই আমাকে তো বাইরে যাইতে দিবা। পরে তো মনে করেন আমাদের দুইজনের ক্লাস নেওয়া শুরু করছে। সত্যি করে বল যে ওই ছেলেটার সাথে মানে নামও তখন পর্যন্ত ভাইয়ের খেয়াল নাই, ওরা তো অনেক ছোট, ভাইদের থেকে অনেক সিনিয়র ছিল। তো ওই ছেলেটার সাথে কিসের সম্পর্ক, ওই ছেলেটা কে? আমি দেখছি তুই সিঁড়ি দিয়ে নামতেছিলি, তোর ঘাড়ে হাত দিয়ে রাখছে। ও মা, এখন তো আমি তো থতমত খেয়ে জাস্ট কান্না করে দিছি। তখন শেফা তো নতুন বউ, ওর একটা অন্যরকম একটা অধিকার আছে যে ওকে আজকে কিছু বলবে না, এটা ও পাক্কা। তো বলতেছে এরকম এরকম ওরা দুজন দুজনকে পছন্দ করে, আমি আপনাকে হচ্ছে ডিটেলসে পরে বলতেছি। এমন জোরে এক ধমক দিছে শেফাকে, তুই চুপ কর, তুই সব নষ্টের গোড়া, তুই আমার বোনের সাথে থেকে এত কিছু দেখছিস, তুই আমার বলিস না কেন এতদিন। ওমা, মেয়েটার বিয়ের দিন আমার জন্য কী পরিমাণ বকা খাইলো। তো ও চুপ করে বসে আছে, আমিও চুপ করে বসে আছি। ইচ্ছা মতো ঝাড়লো ভাই, কালকে সকালে এটার বিচার হবে বাড়িতে, এখন যা। তারপরে গেটটা খুলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পর আমি তো ভয়ে আমার গলা টলা শুকায় সারা রাত ঘুমাইতে পারি নাই। আর সারা রাতে অর্ণবের সাথে কথা বলছি যে কালকে আমার কপালে শনি আছে, হয়তো আমার কোথাও বিয়ে দিয়ে দিবে ভাইয়া। তো ও বলতেছে তো এত টেনশন করার কী আছে, কপালে শনি থাকার কী আছে, বিয়ে দিয়ে দিলে দিয়ে দিবে। অনেক দিন হয়েছে না আমাদের সম্পর্ক, 1.5 বছর হয়েছে বিয়ে করলাম, সরি 1.5 বছর হয়েছে প্রেম করতেছে, এই প্রথম আমার কোনো সম্পর্ক 1.5 বছর পর্যন্ত টিকলো, এটাই তো অনেক। বিয়ে দিয়ে দিলে বিয়ে করবা, সমস্যাকে আমি কি তোমার সাথে এমন কোনো কিছু করছি নাকি যে তোমার আমাকে বিয়ে করতে হবে? এইটা কোনো কথা? আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো, কার সাথে আমি প্রেম করতেছি, কে আমাকে এগুলো কী বলতেছে?
সে বলে, আরে এত টেনশন করে না, দেখো তোমাকে কি আর কোনো বুড়া বেটা ধরে বিয়ে দিব, দেখলে দেখবে আমার চেয়ে সুন্দর ছেলের কাছে বিয়ে দিব। সুন্দরে কি আসে যায় ভাই, তোমার সাথে আমি 1.5 বছর যাবৎ কথা বলতেছি, এখন আমাকে বিয়ে দিয়ে দিবে আর তুমি বলতেছো যে আমাকে বিয়ে দিয়ে দিলে দিয়ে দেখ। তো সে আমার সাথে কথা বলে সকালে পর্দে, আমি তো সারা রাত ঘুমাই নাই, কান্না টান্না করছি যে সেও আমাকে এই কথা বললো, তার মানে সে আমাকে বিয়ে করবে না, সে অন্য রকম মানে প্লে বয়, সে আমার সাথে জাস্ট প্রেম ট্রেম করে এখন আমাকে ছেড়ে দিবে। এত ঘোরাঘুরি করলো, এত কিছু গিফট করলো, এগুলো কি সবই ফেক ছিল? এই ধরনের চিন্তাভাবনা আমার চলতেছে মাথায়। এর মাঝে যেটা হয়েছে, পরদিন সকালে ওইদিকে অর্ণবর মায়ের সাথে বলছে যে এরকম এরকম মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, তো মেয়েটা হচ্ছে, তা আমার বাবার নাম বলছে, এরকম বাড়ির ঠিকানা বলছে, সব কিছু। তো তার মা বলছে যে হ্যাঁ পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তোমার তো এখনও পড়াশোনাটা কমপ্লিট হয় নাই, তোমাকে তো দেশের বাইরে যেতে হবে। তো তার হচ্ছে ওই সময় তার অনার্সটা সম্ভবত হয়ে গেছে, সে মাস্টার্স করতে দেশের বাইরে যাওয়ার কথা। থাকে না প্ল্যানিং, শিক্ষিত মা ফ্যামিলি, তাদের সব কিছু তাদের প্ল্যান করা, যেটার পরে এটা করবে, এটা করে এসে এটা করবে। তো এরকমভাবে গোছানো, তোমার তো দেশের বাইরে যেতে হবে। তো ঠিক আছে, দেশের বাইরে যেতে হবে, যাব দেশের বাইরে, তো তোমরা কথা বলো, সমস্যা কী? সে তার ফ্যামিলির মার সাথে এরকম কথা বলছে, তোমরা বলো, কথা বলে রাখো, বা যে আমি পড়াশোনা শেষ করে এসে ব্যবসা বাণিজ্য করি বা চাকরি করি, যেটাই করি, করার পরে আমরা হচ্ছে বিয়েটা করি। বাট ওর ফ্যামিলিতেও যদি ওকে বিয়ে দিয়ে দেয় তখন তো আমার সারা জীবন আফসোস করতে হবে। বা ওর ফ্যামিলিতে ব্যাপারটা জেনে গেছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, তুমি গিয়ে কথা বলো। এখন ওনার মা হচ্ছে যাবে না, বলতেছে কেন, আমরা হচ্ছে কেন যাব, তার মেয়েরকে যদি বিয়ে দেওয়ার হয় তারা আমাদের ডাকুক, যদি ডাকায় তাহলে যাব, আর না হলে দরকার নেই। ওইদিকে সে কিন্তু আমাকে বলে দিয়েছে সে আমাকে বিয়ে করবে না, আমাকে অন্য কোথাও বিয়ে করে ফেলতে। ওইদিকে তার মাকে সে মানে খুব ম্যানেজ করতেছে, বলতেছে। তো তার মা তার বাবাকে জানাইছে। তার বাবা শোনার পর আমার বাবার কথা শুনে বলছে হ্যাঁ, ওর কে তো চিনি, সমস্যা নাই, আচ্ছা দেখো ওদের ফ্যামিলিতে কী হয় আগে শোনো। ও সব কিছু ওর মাকে একদম বিস্তারিত ডিটেলসে বলছে যে এরকম এরকম ওদের বাড়িতে জেনে গেছে ঝামেলা হচ্ছে, তো তুমি যাও। তো বলতেছে ঝামেলা যেহেতু হয়েছে তো আমাদের তো ডাকাবে, যদি ডাকায় তাহলে যাবো, আর না ডাকালে তাদের মেয়ে তারা বিয়ে দিয়ে দেখ, আমরা কেন সেধে সেধে যাবো, আমার ছেলেকে আপনার মেয়েকে দেন। তো ছেলের পক্ষের মানুষের একটা ইগোস একটা ব্যাপার থাকে না, যে আমার ছেলে, আর তার ছেলে এত সুদর্শন, এত সুন্দর, এত ট্যালেন্টেড, এত ভালো, সে সেধে সেধে আমার কাছে আসবে আমার বিয়ের প্রস্তাবের জন্য, সেটা মনে হয় তার মায়ের একটু ভাল লাগতেছিল। ছেলের মায়ের একটু অহংকারই থাকে। এরপরে হচ্ছে কি, পরদিন সকালে তো ভাইয়া একদম, আমাদের এরকমভাবে বউ ভাতের কোনো অনুষ্ঠান করা হয় নাই, তো সেক্ষেত্রে বাসায় তেমন মেহমানও ছিল না। তো ভাইয়া মাকে বাবাকে একদম বলে সব কিছু বলে দিচ্ছে যে তোমার মেয়ে এগুলো করতেছে, দেখো না। আর মাকে তো ঝাইরা রাখে না, বাসায় হচ্ছে তুমি টিচার রেখে দিছো, ছেলে টিচার বারবার বলছে ওকে দেখে রাখবা, ছেলে টিচার রাখলে এগুলো কীভাবে হয়ে গেল তোমার সামনে। মা আমাকে 2-3টা তো ঠাস ঠাস লাগাই দিছে যে কেন প্রেম করতেছি। আজব, আমি একটা অনার্স সেকেন্ড সেমিস্টারে পড়া মেয়ে, আমি প্রেম করতে পারবো না? তো শেফা বারবার আমাকে মানে সাপোর্ট করতেছে, তো মা শেফাকেও ধমকাইতেছে, পারলে শেফাকেও মারে। ছেলের বউটা তো সব ভুলে গেছে, সারা জীবনের হচ্ছে আসা যাওয়া, কিসের ছেলের বউ। তো সব দোষ ভাই দিতেছে শেফাকে। তো বাবা হচ্ছে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে, বাবা আমাকে জিজ্ঞেস করলো সব কিছু বসায় যে ঠিক আছে তোমাদের কতদিনের সম্পর্ক, বা কেমন সম্পর্কটা, আদৌ কি তোমরা বিয়ে করতে চাও নাকি এমনিতেই জাস্ট কথাবার্তা বা দুষ্টামি, ছেলে কি তোমাকে কখনো বিয়ে করবে? তো ছেলে তো আমাকে বলে দিছে বিয়ে করবে না, এখন আমি কি বলবো? আমি বলে জানি না বাবা, আমি তো তার সাথে কথা বলি নাই, কীভাবে বলবো সে আমাকে বিয়ে করবে না না করবে। তো এরকম অনেক কিছু কথাবার্তা হইলো। তো বাবা বললো ঠিক আছে ওর সাথে কথা বলো, যদি ও বিয়ে করতে চায় ওর ফ্যামিলিকে নিয়ে আসতে বলো। তো ওর বাবাকে যেহেতু চিনছে বললো ওর ছেলে তো খারাপ হওয়ার কথা না, যদি ঠিক আছে যে যেরকমই হোক দিয়ে দিব আমরা, যদি তোমরা যেহেতু দুজন দুজনকে পছন্দ করো, তারা যদি চায় তোমাকে বিয়ে করায় নিতে তাহলে দিয়ে দেবো, আর যদি তারা বলে যে না তোমাকে বিয়ে করাবে না তাহলে তোমাকে আমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো, আর পড়াশোনার দরকার নেই। তো এখন এখানে আমার আর কি বলার থাকে, যে ঠিক আছে আমি রাজি, যদি তারা আমাকে, তো আমারও ওই তার কথাটা তো মাথায় ছিল যে সে আমাকে বিয়ে করবে না। আমি বলছি ঠিক আছে ওরা যদি না করে তো তোমরা যেখানে বিয়ে দিবা সেখানেই করবো। তো এখন তো অর্ণবকে আমার বোঝানোর পালা যে অন্ততপক্ষে তোমার বাপ মাকে আমার বাড়িতে পাঠাও। এই লোক তো আমাকে বলে দিছে, পরে আমি তো রাগে ফোন বন্ধ করে রাখছি, এখন তো কথা বলি না। ওইদিকে ভাই শেফার সাথে কথা বলে না, রাগ হয়ে আছে, খুবই বাজে একটা সিচুয়েশন। আর অপরদিকে আমার ফুপু কোনোভাবে জেনে গেছে, যে হয় না ঘরে একটা কথা হলে তো চলেই যায়, বাড়িতে আসা যাওয়া সবার। তো জেনে গেছে যে আমাকে হচ্ছে অর্ণবের সাথে বাবা বলছে যদি রাজি থাকে তাহলে বিয়ে দিবে। এখন তারা সেই এক জায়গায় আটকে আছে, তার ছেলে আমার চেয়ে এত বড় হওয়া সত্ত্বেও বিয়ে করতেছে না, আমাকে বিয়ে করবে, সে আসে বসে আছে। তো তারা মানে বাড়িতে এসে আমার ফুপু পুরো ঝামেলা
একদম পুরো বাড়িতে মানে হ্যাঁ ভাই আপনি ছোটোবেলা থেকে কথা দেওয়া, এখন হচ্ছে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন, মেয়ে আমার মানে আমাকে গালি দিয়ে আমি দুশ্চরিত্রা, প্রেম করি, ছেলেদের সাথে ঘুরে বেড়াই। তো এরকম বলতে বলতে না আমি আর কিছু বলি নাই। তো শেফা হচ্ছে গিয়ে খুব রেগে গেছে, রেগে গিয়ে শেফা বলে দিছে ভাইকে যে এরকম এরকম ওনার সাথে বিয়ে দিবা। ও তারপরে বাবা হচ্ছে রাজি হয়ে গেল যে ঠিক আছে, যদি অর্ণব আমাকে বিয়ে না করে তাহলে আবিরের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। বলছে যে ও তো একটা ছেলেকে পছন্দ করে, যদি ছেলেটা হচ্ছে ওকে না পছন্দ করে তখন আবিরের সাথে বিয়ে দেবো। তো আমাকে অর্ণব বলে দিছে সে আমাকে বিয়ে করবে না। এটা মানে একদিনের মধ্যে এই কাহিনী সব হয়ে যাইতেছে। আমি তো সেই দুঃখেই মরতেছি বসে বসে। আমিও তাকে ফোন দিই না, সেও আমাকে ফোন দেয় না সারাদিন। সে আমাকে জাস্ট হচ্ছে একটু কষ্ট দিতেছিল, একটু বাজায় দেখতেছিল। আমি তাকে জোর করি নাকি যে কেন হচ্ছে বিয়ে করবি না, প্রেম করছিস এখন তোর বিয়ে করতেই হবে। বাট আমি এটা কিভাবে বলবো, একজন মানুষকে জোর করা যায় বিয়ের জন্য? তো এভাবে অনেক কিছুর পরে ভাই গিয়ে যখন হচ্ছে শেফা গিয়ে ভাইকে বলে দিছে যে এরকম 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 করছে আবির ভাই, এই জন্যে ও অসুস্থ হয়েছিল শুনছো এই কারণে। তখন আমার ভাই করছে কি, মানে ঘরে ওরা দুইজন গেছে আর বের হয়েছে, ভাই দৌড়ে নিচে গিয়ে ইচ্ছা মতো পিটাইছে আবির ভাইরে। যে তোর সাহস কেমনে হয়েছে যে আমার বোনের গায়ে হাত দেয়, আবার তুই আমার বোনকে বিয়ে করার কথা বলিস, আমার বোন সারা জীবন ঘরে বসায় রাখবে, এরপর তোর কাছে বিয়ে দেবো না। তখন পুরো ফ্যামিলি আবার এই বিষয়টাও জেনে গেল যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। তো উপর থেকে চাচিরা বলতেছিল যে ঠিক আছে, ভুল হয়ে গেছে, এখন দিয়ে দাও ওর সাথে বিয়েটা। এত বাজে একটা সিচুয়েশন বাড়িতে ক্রিয়েট হয়ে গেছে। ওইদিকে অর্ণব আমাকে বলে দিছে সে আমাকে বিয়ে করবে না। তো এরপরে কি হলো সেটা আমরা পরের পর্বে জানি। আজকের জন্য এতটুকুই থাক। আদৌ কি আমার সাথে অর্ণবের বিয়েটা হবে নাকি সেটা আমরা পরের পর্বে জানতে পারবো। তো কেমন লাগছে গল্পটা সেটা তো অবশ্যই জানাবা। গল্পটা আর বেশি নাই, শেষ হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।